স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই, রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। মিম, আমরা দেখছিলাম রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, এই নিয়ে চলছে বিতর্ক। স্বৈরাচার ঠেকাতে সংবিধানের মৌলিক কাঠামোতে বদল আনার পরামর্শ দিচ্ছেন কোনো বিশেষজ্ঞ, এবং অনির্বাচিত একটি সরকারের পক্ষে আসলে কোন প্রক্রিয়া সেটি করা সম্ভব হবে সে নিয়ে উঠছে প্রশ্ন। তা নিয়ে বিস্তারিত জানাবো আমরা এখন দুপুরে। প্রথম দেখতে হবে তারা নিরপেক্ষ কিনা, মানে কোনো দলীয় পরিচিতি যেন না থাকে, মানে তাদের কাজে কোনো হস্তক্ষেপ যেন কেউ না করতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক এবং যে কোনো ইলেক্টেড সরকারই হোক। ইলেকশন কমিশন শুধুমাত্র ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, ইন্টিগ্রিটি সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, এরকম লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে। নাফি, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া কমিশন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। মিম, তাই সংস্কারের দাবি উঠেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিরও। এই নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত, তবে শুরুতেই সংবিধান সংশোধন প্রসঙ্গ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারের জন্য ডক্টর শাহাদিন মালিককে প্রধান করে একটি কমিশনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য স্বৈরাচার আমলে ব্যাপক কাটাছেঁড়ার শিকার সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা না গেলে ভবিষ্যতেও স্বৈরাচারী শাসন ফিরে আসার শঙ্কাও করছেন তারা। কিন্তু অনির্বাচিত একটি সরকারের পক্ষে এই সংস্কার করা কতটা সম্ভব, সে উত্তর খুঁজেছেন আজহার লিমন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে, ঠিক সেই সময় নির্বাচন হবে। আমার আত্মবিশ্বাস, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন আর সেই সংবিধানের দোহাই দিয়ে তিনটি একতরফা নির্বাচন। সংবিধান আর নির্বাচন ব্যবস্থার এই যে পরিবর্তন, সেটাও আওয়ামী লীগকে স্বৈরশাসক হওয়ার পথ তৈরি করে দিয়েছে বলেই মনে করা হয়। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ। ওই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল এবং যে সরকার ব্যবস্থা কিংবা নির্বাচন ব্যবস্থার জন্য দলটি আন্দোলনও করেছিল, কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। 2011 সালে সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংবিধান সংশোধন করে ফেলে আওয়ামী লীগ। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে ফিরিয়ে আনে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি। ছাত্র জনতার বিপ্লবে যখন কর্তৃত্ববাদী সে শাসন আমলের পতন ঘটেছে, তখন রাষ্ট্র সংস্কারের আলোচনার সঙ্গে দাবি উঠেছে সেই সংবিধান পুনর্লিখনের। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সংশোধনের সুযোগ আছে সেখানে পুনর্লিখন কেন? পুনর্লিখনের প্রশ্নটা এসছে তিনটি কারণে। প্রথম যেটা, সেটা হচ্ছে এই
যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে, এমনকি 17টা সংশোধনীর পরে, সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। শুধু সহজই নয়, আসলে এই সংবিধান স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথই খুলে দেয়। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে সংবিধান এখন যেভাবে আছে সেখানে তার 1/3 হাত দেওয়ার জায়গা নেই। অ্যামেন্ডমেন্টের থেকে রিরাইটই ভালো, হ্যাঁ, কারণ তাহলে অ্যামেন্ডমেন্ট করলে তো এদের স্পিরিটটা পারসিউড হচ্ছে না, এই বিপ্লবের স্পিরিটটা পারসিউড হচ্ছে না। কারণ আপনারা এখন দেখতে পারেন যে এরা অনেকেই বলছে না এমন ফর্ম না যে ফর্মের আওয়ামী লীগ আছে। বস্তুত প্রায় 17 বছরের একনায়ক শাসন আমলে সব মিলিয়ে সংবিধানের 4টি সংশোধনী আনে আওয়ামী লীগ এবং এর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয় সংবিধানের মৌলিক কাঠামো ও সাধারণ কাঠামোতে। রাষ্ট্রবিজ্ঞানীরা পুনর্লিখনের ব্যাপারে যে জোর দিচ্ছেন তার অন্যতম কারণ গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের পরিবর্তন দরকার সংবিধানে তার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে নানা ধরনের কাটাছেঁড়ার মাধ্যমে। যেমন সংবিধানের প্রথম ভাগের 7 খ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহ সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য পন্থায় সংশোধনের অযোগ্য হবে এবং 7 কতে বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা সেটি করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। একটা সংবিধান পরিবর্তনের ধারা যদি না থাকে, হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এভরিথিং ইজ এভার চেঞ্জিং। যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল, যেটা মূল আইন, সর্বোচ্চ আইন বাংলাদেশের কনস্টিটিউশন, সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। আর যেহেতু অনেকগুলো কনস্টিটিউশন এসেছে, অনেক বিষয়ে অ্যাকোমোডেট করতে হবে, এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই। রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। কিন্তু সংবিধানের সংযোজন কিংবা বিয়োজনের অধিকার তো আইনসভা বা সংসদ দ্বারা সীমাবদ্ধ। এমন অবস্থায় পুনর্লিখন কিভাবে সম্ভব? এই যে রক্ত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির রক্ত না, এটা কোনো পলিটিক্যাল ব্যানারের রক্ত না, তাহলে এটা আপামর জনতার রক্ত। ইনডিসক্রিমিনেটলি সবাই রাস্তায় নেমে এসেছে, অতএব এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ একটা অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই। এই গভর্নমেন্ট সেটা আইন নৈতিকতার দিক থেকে তাদের এই স্যাংশন আছে, ম্যান্ডেট আছে যে তারা একটা কনস্টিটিউশন পুনর্লিখন করতে পারে। মোটা দাগে বিশ্লেষকরা যে 3টি পদ্ধতির কথা বলেছেন তাতে 1972 সালের সংবিধান লেখার জন্য গঠিত গণপরিষদের আলোকে আরেকটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব রাজনৈতিক দল ও পক্ষগুলোকে ডেকে কনস্টিটিউশন কনভেনশন কিংবা আলোচনার ভিত্তিতে পুনর্লিখনের ব্যাপারটি সামনে আনছেন। এক্ষেত্রে গণভোট নেওয়া হবে কিনা এ নিয়ে মতপার্থক্য আছে বিশেষজ্ঞদের মধ্যে। যে 3টা পদ বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে গণভোট করতে হবে। প্রত্যেকটা মানুষ যেন বলতে পারেন তারা এটা পছন্দ করছেন অথবা করছেন না। এই আলোচনাটা সবাইকে করতে হবে, সবাই করে সে তারই একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো। পলিটিক্যাল পার্টিসগুলোর এখানে আসলে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। এসব বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা বিরাজমান সংবিধানের একটা উল্লেখযোগ্য পরিবর্তন চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শপথ নেওয়া থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার আগের সংবিধান অনুসরণ করে চলেছে। যদিও এরই মধ্যে আগের সংবিধানের কয়েকটি আইন রহিত করে কয়েকটি অধ্যাদেশ জারি করেছেন বর্তমান রাষ্ট্রপতি, যেগুলো আইন আকারে বৈধতা না দিলে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। প্রশ্ন ছিল, যদি শেষমেশ সংবিধানের যে আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি যদি না হয় তাহলে কি হবে? সংবিধানটার পুনর্লিখন না হয়, স্থায়ী ব্যবস্থা না করা যায় যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠান জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, যে সমস্ত স্ট্যাটিউটারি বডি আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার নিশ্চয়তা বিধান যদি না করতে পারেন তাহলে বাংলাদেশ বৃত্তের মতো আরো ভয়াবহ এক স্বৈরাচারের কবলে পড়বে। আমি মোহাম্মদ ইউনুস
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান পুনর্লিখনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। তাই পুনর্লিখন না সংশোধন, গণপরিষদ না গণভোট নাকি কোনোটাই নয়, এসব ব্যাপারগুলো নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বা ঘোষণার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন সংস্কারেরও দাবি উঠেছে। স্বাধীনতার পর থেকে এ যাবৎ যত নির্বাচন কমিশন গঠিত হয়েছে বেশিরভাগই নিয়োগ পেয়েছে দলীয় বিবেচনায়, ফলে প্রায় প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি সৎ আদর্শিক রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেনি, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। নির্বাচন কমিশনার নিয়োগে সবশেষ করা আইনটিও ত্রুটিপূর্ণ উল্লেখ করে এই আইন বাতিল কিংবা পুনর্লিখনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। পৃথিবীর অনেক দেশেই ক্ষমতার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। অনেক দেশেই আন্দোলনের মুখে পালিয়েছেন ক্ষমতাসীন নেতারা, কিন্তু একটি নির্বাচিত সরকারের পুরোটা পালিয়েছে বাংলাদেশের মতো এমন উদাহরণ ইতিহাসে বিরল, যেখানে শুধু প্রধানমন্ত্রী নয় বরং পুরো 300 আসনের সংসদ সদস্যদের কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে। তাহলে প্রশ্ন, কারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন, নাকি নির্বাচনেই গলদ? সেই ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষ হতেন এবং তার সঙ্গে যারা কাজ করেছেন তারা যদি নিরপেক্ষ হতেন, তাহলে তো এরকম একটা সরকারই তৈরি হতো না যে সরকারকে এই ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী তো পালালেন, তার 345 জন এমপি সবাইকে নিয়ে উনি পালিয়ে গেলেন। উনি গিয়েছেন একা, কিন্তু বাকিরাও তো কোথাও তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, হয় তারা লুকিয়ে গেছে নাহলে পালিয়ে গেছে। তো ইলেকশন ব্যবস্থার ফল্ট ছিল দেখেই তাদেরকেই পালাতে হয়েছে। বিশ্লেষকদের মতে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থা ঠিক না থাকলে গণতন্ত্রের সবটুকুই ভেঙে পড়ে। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে এ যাবৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াতেই দেয়নি কোনো সরকার। নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। বাংলাদেশে কখনোই ইলেকশন কমিশনার নিয়োগের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, কখনো এটা বিশ্বাসযোগ্য অবস্থায় পৌঁছায় নাই। মূলত দুইভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। একটা হচ্ছে 2022 সালের আগে যেভাবে নিয়োগ হতো, সেটা যে সরকার ক্ষমতা থাকতো তাদের সুইট উইল অনুযায়ী হতো, অর্থাৎ তারা যাকে ভালো মনে করতেন, যাদেরকে দেওয়া কাজ হবে তাদেরকে নিয়োগ দিতেন। তবে ওইখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির দ্বারা, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। তত্ত্বাবধায়ক সরকার যখন কমিশনার নিয়োগ দিতেন তখন তারা তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিলেও ভালো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার চিন্তা করতেন। আর এর আগে যারা পলিটিক্যাল পার্টি যারা নিয়োগ দিতেন তখন তারা দলীয় বিবেচনায় কাজটা করতেন। সবশেষ আওয়াল কমিশন নিয়োগে মাত্র 4 পাতার একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যেখানে নির্বাচন কমিশনার হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সেটা খুব বেশি পরিষ্কার করা হয়নি। গোটা আইনটি ত্রুটিপূর্ণ বলে মত নির্বাচন বিশ্লেষকদের। তাই নতুন নির্বাচন গঠনে এই আইন পুনর্লিখন করা প্রয়োজন বলে মনে করেন তারা। যদি একটা আইন হয়েছে, কিন্তু এটাও দলীয় বিবেচনা, পক্ষপাতিত্ব এবং যারা ক্ষমতাসীন ছিল তাদের পছন্দের লোকদেরকে নিয়োগ দেওয়ার নানা রকম মেকানিজম ওই আইনের মধ্যে আছে বা ছিল। যে বিদ্যমান আইনটা আছে এটাকে পুনর্লিখন করা। 2 হচ্ছে এটাকে বাদ দিয়ে নতুন একটা আইন তৈরি করা। সংবিধানের অধীনে থাকলে সেই আইনে কোনো গভর্নমেন্টই কখনো হস্তক্ষেপ করতে পারবে না, এটাই তো সবচেয়ে বড় হচ্ছে শক্তি। ইলেকশন কমিশনার তখনই স্বাধীন থাকবেন যখন তার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনোভাবেই না। তারা বলছেন, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যারা সার্চ কমিটির দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনৈতিক পক্ষপাত মুক্ত থাকতে হবে এবং নিয়োগও দিতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের। একই সঙ্গে প্রস্তাবিত কমিশনারদের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করতে হবে। যারা নিয়োগ দিবেন তাদেরকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে, তারা কোনো রকম পলিটিক্যাল বায়াসনেসের দিকে তাকে কাজ করবেন না। 2 হচ্ছে অ্যাকসেট যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যাতে করে ইলেকশন কমিশনার শুধুমাত্র ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, ইন্টিগ্রিটি সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, এইরকম লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে এবং সেই ক্রাইটেরিয়া ধরে লোকজন বাছাই করতে হবে। আর তৃতীয় হচ্ছে এই প্রক্রিয়ায় জনগণকে ইনভলভ করতে হবে, অর্থাৎ যাদেরকে বাছাই করা হবে তাদের সম্পর্কে জনগণের মতামত নিতে হবে, কারণ ইলেকশন বিলংস টু দ্য পিপুল। আপনি জনগণকে ইনভলভ না করে এই কাজটা করলে, যারা এটার অংশীজন তাদেরকে ইনভলভ না করে কাজটা করলে এটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম দেখতে হবে তারা নিরপেক্ষ কিনা, মানে কোনো দলীয় পরিচিতি যেন না থাকে, মানে তাদের কাজে কোনো হস্তক্ষেপ যেন কেউ না করতে পারে।
সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক এবং যে কোনো ইলেক্টেড সরকারই হোক, মানে নির্বাচিত সরকারও যেন করতে না পারে, সেই প্রোটেকশনটা থাকা উচিত। নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাজনৈতিক এবং নাগরিক সমাজের ঐক্যমতের বিষয়কেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ সংবিধান সংশোধন জরুরি। তিনি আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারও জরুরি বলে মনে করেন তিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই ৭০ অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন এবং ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয়, সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি। খিলগাঁও থানার মামলায় নতুন করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানায় ২টি ও খিলগাঁও থানায় ২টি করে ৪টি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তার জামিন আবেদনও নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরপর ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ও সাইফুর রহমানের আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা জঘন্যতম গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না। তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলকের আমরা জামিন চেয়েছি। শুধু আমাদের রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। শরতের শুরুতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। এই মাসের প্রথম 11 দিনে রোগী ভর্তির হার আগের সময়ের তুলনায় বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হতো। বিস্তারিত জানাবেন জাবেদ আব্দুল্লাহ। তাহা বনশ্রীর বাসিন্দা, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে 2 দিন হলো। হাতে লাগানো স্লাইন সঞ্চালনের ক্যানুলা, তার মতো মেঝেতেও রয়েছে অসংখ্য রোগী। পাশাপাশি স্বজনের এই ছোটাছুটি বলে দেয় আক্রান্তের সংখ্যা নেহায়েত কম নয়। জ্বর 7 দিন 8 দিন হয়েছে, জ্বর সারে না।
তারপরে আমি আমার মেয়ের সাথে করে হসপিটালে আসছি, পরে রক্ত টেস্ট করছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালে চিত্র বলছে বর্ষা মৌসুম শেষে এসে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ার হার বেশ উদ্বেগজনক। রোগীরা বলছেন গত 15 থেকে 20 দিন সিটি কর্পোরেশনের কর্মীদের এডিসের লার্ভা নিধনে তেমন তৎপরতা দেখা যায়নি পাড়া মহল্লাগুলোতে। ফুটবল খেলতে গিয়েছিল, ফুটবল খেলার পরে সন্ধ্যার পরে থেকে ওর জ্বর, এরপরে আমার বাসায় 6 দিন ট্রিটমেন্ট দিয়েছি, হয় নাই, সুস্থ হয় নাই, এরপরে আমি এখানে চিকিৎসা নিচ্ছি আর কি। আগে যাই পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা মানুষের মানে আমাদের পৌরসভার আন্ডারে যেগুলো ছিল ওগুলো হইতো, এখন তো পৌরসভা এই নির্বাচনের পর থেকে আগুন ভাঙচুর হইয়া অনেক কাজে ব্যাহত হয়েছে। ডেঙ্গু রোগী আসলে হঠাৎ করে অনেক বেড়ে গেছে, তো সেই সাথে যারা আমাদের কাছে আসতেছে বেশিরভাগই আমরা বলি যে রেড ফ্ল্যাগ সিমটমস, মানে হচ্ছে যাদের একটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা শুধু ভর্তি করি। মুগদা হাসপাতালের পরিচালক জানালেন এরই মধ্যে সেরোটাইপ 2-3 আর শিশু রোগীর সংখ্যা বাড়ছে, যা বেশ উদ্বেগের। সামনের দিনে বৃষ্টিপাত বেড়ে গেলে রোগীর সংখ্যা আরও বাড়বে। বর্তমানে রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গত বছরে এই সময়ে যে পরিমাণ রোগী ছিল এখন পর্যন্ত সে পরিমাণ রোগী হয়তো বা হয় নাই, কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন গত কয়েক বছরে বর্ষাকাল কিন্তু আস্তে আস্তে পিছিয়ে গেছে অনেকটা বলা যায়। যেমন বর্তমানে এখনো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা সামনে আমরা প্রেডিকশন যেটা দেখতে পাচ্ছি আরও কিছুদিন বর্ষাকাল থাকবে, সুতরাং এই যতই দিন যাবে এই ডেঙ্গি রোগের প্রকোপটা আরও বাড়ার একটা বড় আশঙ্কা থেকে যাচ্ছে। পরিসংখ্যান বলছে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 102 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জনের। বিভাগ হিসেবে আক্রান্তে ঢাকা এগিয়ে রয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। কুমিল্লা বিভাগে সরবরাহের তুলনায় কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের চাহিদা। এতে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং, ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে নগরীর স্টেশন মার্কেট থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, পুরো বিভাগে কত মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে এবং লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে জানাবেন। নাফি, আসলে লোডশেডিং মানুষের জনজীবনে এক ধরনের বিপর্যয় তৈরি শুরু করেছে। এটি কিন্তু ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে। আমরা পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পিডিবি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা জোনে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ যে 6টা জেলা রয়েছে কুমিল্লা জোনের আওতাধীন, সেখানে প্রায় বর্তমান অবস্থায় প্রায় 200 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। কুমিল্লা জোনে মূলত স্বাভাবিক যে চাহিদা থাকে সেটি হচ্ছে 1000 থেকে 1050 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে, সেটা কিন্তু এখন বেড়ে প্রায় 1250 মেগাওয়াটে রূপ নিয়েছে। তারা পিডিবি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সময় প্রচণ্ড পরিমাণ গরম পড়ার কারণে মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন কল কারখানা এবং যে উৎপাদিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে বিদ্যুতের চাহিদা বেড়েছে, যার কারণে কিন্তু সে অনুপাতে তারা চাহিদা সরবরাহ করতে না পারার কারণেই এই যে লোডশেডিং সেটি কিন্তু তৈরি হয়েছে। একই সঙ্গে যে পল্লী বিদ্যুতের সাথেও আমরা কথা বলি, তারা বলছেন যে বর্তমানে প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদের যে এলাকাগুলো রয়েছে পল্লী বিদ্যুতের, সেগুলোতে কিন্তু ব্যাপক হারে আসলে লোডশেডিং দেখা দিয়েছে। এতে করে জনজীবনে আমরা আসলে যারা বাসিন্দা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে দৈনিক 24 ঘন্টার মধ্যে রাত দিন মিলিয়ে তারা হয়তো 7-8 ঘন্টার মতো বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন। এই যে সেবা ভোগান্তি বা তারা সেটা থেকে আসলে উত্তরণ চান। তবে পল্লী বিদ্যুৎ বলছেন যে তারা তাদের যে পরিমাণ সরবরাহ যে ক্ষমতা রয়েছে তার চেয়ে কয়েক গুণ আসলে আপনার যে চাহিদা তৈরি হয়েছে। এতে করে তারা কিন্তু সরবরাহ করতে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। তারা একটি লাইন বন্ধ করে অপর একটি লাইনকে তারা সরবরাহ করতে হচ্ছে। এতে করে কিন্তু তাদের মধ্যে যে এক ধরনের বিঘ্ন তৈরি হচ্ছে। তারা বলছেন যে বিদ্যুৎ উৎপাদন যদি আসলে না বাড়ানো যায় তাহলে চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু এভাবে তাদেরকে আসলে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করতে হবে। তবে কুমিল্লা যারা স্থানীয় রয়েছেন কুমিল্লা শহর কেন্দ্রিক, তারা বলছেন যে আসলে কুমিল্লা শহরে বিপুল পরিমাণ অটোরিকশা, রিক্সা জাতীয় যে সকল মোটর চালিত যে সকল যানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। এই অবৈধ যান যদি আসলে নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিদ্যুতের যে
200 মেগাওয়াট, বিশেষ করে যে পিডিবির যে 200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে কুমিল্লার জন্য, সেটা কিন্তু আসলে কমে আনা সম্ভব হবে। একই সঙ্গে আমরা পল্লী বিদ্যুতের সাথেও কথা বলছি, তারা বলছে তাদের যে উপজেলা পর্যায়ে যে এলাকাগুলোতে এই যে অবৈধ মোটর যানগুলো রয়েছে সেগুলো তো ক্ষতি হবে। একই সঙ্গে যে কৃষি ক্ষেতগুলোতেও এবং যে ফসল উৎপাদনের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে পানির চাষের জন্য খুবই ভয়ানক দুর্ভোগে রয়েছেন কৃষক। তো নাফি এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা বিভাগে সর্বশেষ তুলনায় কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের চাহিদা, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। এবারে অন্য প্রসঙ্গ, ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংককে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বিএবির চেয়ারম্যান জানান, অর্থ পাচারকারীদের আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, তারা যেন ফিরতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে আজ কাজে যোগ দিয়ে এফবিসিসিআই নতুন প্রশাসক বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পাশাপাশি সংগঠনের সংস্কারও করবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। আওয়ামী সরকারের গত 15 বছরে ব্যাংক খাত থেকে আত্মসাৎ হয়েছে 92,000 কোটি টাকার বেশি, আর খেলাপি ঋণ ছাড়িয়েছে 2.25 লাখ কোটি টাকা, আর ব্যাংকের অনাদায় অর্থের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি। এছাড়া রয়েছে একের পর এক অর্থ কেলেঙ্কারির ঘটনা, ফলে এখন গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ ব্যাংক। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দখলমুক্ত হতে শুরু করে ব্যাংকিং খাত। একে একে এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার এবং আওয়ামী সরকারের দখলে থাকা ব্যাংকগুলোকে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সেই সাথে তারল্য সংকট কাটিয়ে পুরানো মালিকদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন নয়া গভর্নর। সংগঠনের নামেও অর্থ আত্মসাৎ করেছে অনেকে, এর মধ্যে শীর্ষে আছে এক্সিম ব্যাংকের এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে গত 15 বছরে বিভিন্ন ধরনের আয়োজনের নামে ব্যাংকগুলো থেকে প্রায় 10,000 কোটি টাকা নিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের 2 দিন আগে দেশ থেকে পালিয়ে যান নজরুল ইসলাম। পরে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে সদস্যরা। নতুন এই চেয়ারম্যান জানান, ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাজে সব ধরনের সহযোগিতা করবে। সেই সাথে ব্যাংক খাতের যথাযথ সংস্কারে গভর্নর আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বিএবির চেয়ারম্যান জানান, যারা অর্থনীতি ও ব্যাংক খাতের ক্ষতি করেছে, অর্থ পাচার করেছে, তাদের আর প্রশ্রয় দেওয়া যাবে না, তারা যেন আর ফিরে আসতে না পারে সে ধরনের ব্যবস্থাও নিতে হবে। সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে, এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি, এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটা খালি ব্যাংক করবেন, এটা আপনারাও করবেন। মিডিয়ার সাপোর্ট বিরাট দরকার, কিন্তু বুঝছেন, মিডিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে। ব্যাংক খাত সংস্কারের টাস্ক ফোর্সকে ব্যাংকগুলোর সাথে আলোচনা করে কাজ করার পরামর্শ দেন তিনি। কিন্তু আমাদের একটা চেঞ্জ হয়ে গেল, এই বাংলাদেশ বিরাট একটা চেঞ্জ দাবি ধরেন, তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালে সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সমস্ত ডাইরেক্টলি যখন অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো। এদিকে আওয়ামী সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেয় দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দরা। এরপর তাদের অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় অন্যান্য সদস্যরা। এজন্য 4 মাসের জন্য নতুন প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ে যোগদান করেন প্রশাসক হাফিজুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সদস্যবৃন্দদের একাংশ। পরে সবার সাথে মতবিনিময় করেন প্রশাসক জানান, নির্ধারিত সময়ের মধ্যে শুধু নির্বাচন নয়, সেই সাথে কিছু সংস্কার করবেন তিনি। আমি সকলের কাছে সহযোগিতা চাবো যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই এফবিসিসিআই একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। গত 1.5 যুগের বেশি সময় ধরে যে দখলদারিত্ব আর লুটপাট চলেছে তা বড় ক্ষতি করেছে দেশের অর্থনীতিকে। এর মধ্যে ব্যাংক, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিশ্লেষকরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। 5 আগস্টের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে আন্তর্জাতিক মহলে ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও সচিব AHM শফিকুজ্জামান। স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার 100-100 নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না। শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক, মালিকরা চাইলে পূরণ করতে পারেন, আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। কোনো ভালো শ্রমিক, যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে। সাভারের আশুলিয়ায় অনেক কারখানায় সাধারণ ছুটি, আবার অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, একটু আপনার কাছে জানতে চাই, বন্ধ হওয়া এই কারখানাগুলো কবে থেকে আবার চালু হতে পারে? মালিক পক্ষ কি বলছে? মিম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায়। এখানে স্কাইলাইনের একটি ফ্যাক্টরি রয়েছে, সেটা সামনে রয়েছে, সেটিও কিন্তু বন্ধ রয়েছে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু প্রায় 2 সপ্তাহ ধরে শ্রমিকরা আন্দোলন করছেন এবং ফলে কিন্তু 219টি কারখানা বন্ধ ঘোষণা এবং বিজিএমএ নেতৃবৃন্দের সমন্বয়ে কিন্তু আলোচনা চলছে। তবে কবে নাগাদ এসব ফ্যাক্টরি খুলে দেওয়া হবে সেসব বিষয়ে কিন্তু আসলে এখনো তেমন কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে এই কারখানাগুলো 2006 সালের শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী 86টি কারখানা বন্ধ হয়েছে। ফলে কিন্তু একটি আশঙ্কা আছে। আমি বিভিন্ন শ্রমিক এবং কয়েকটি জন শ্রমিক নেতার সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন, তারা বলছেন যদি এভাবে 2006 সালের 13-1 ধারা অনুযায়ী ফ্যাক্টরিগুলো বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু শ্রমিকরা ন্যূনতম সুযোগ সুবিধাগুলো থেকেও বঞ্চিত হবে। ফলে কিন্তু তারা বড় ধরনের আন্দোলন কিংবা সড়ক অবরোধের মতো পরিস্থিতিতে আবার তারা যেতে পারে, এমন ইঙ্গিত কিন্তু শ্রমিকরা এবং শ্রমিক নেতারা দিয়েছেন। তারা বলছেন আলোচনার সাপেক্ষে যত দ্রুত সম্ভব এসব সমস্যার সমাধানের জন্য সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসেন। এছাড়া আমরা দেখেছি নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ যেসব ফ্যাক্টরিগুলো রয়েছে, সেসব ফ্যাক্টরিগুলোর প্রধান ফটকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশকে আমরা অবস্থান নিতে দেখেছি। পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের বিভিন্ন জায়গায় সকাল থেকে ঘুরে ঘুরে খবর নিয়েছি। সাভার থেকে যুক্ত হয়েছিলেন হুমায়ুন কবির। দেখছেন এখন দুপুর। ঢাকার রাজপথে শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চায় বাস রুট রেশনালাইজেশন কমিটি। দুপুরে দক্ষিণ সিটিতে বাস রুট রেশনালাইজেশন কমিটির 28তম সভা শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহশের আলী। তিনি জানান, বাস রুট রেশনালাইজেশন নিয়ে আগের কমিটিগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিভিন্ন রুটে যাত্রীর ঘনত্ব অনুযায়ী বাস রুট অগ্রাধিকার পাবে বলে জানিয়ে প্রশাসক শের আলী বলেন, সেক্ষেত্রে একই রুটে অন্য প্রতিষ্ঠানের বাস চলাচল করবে কিনা তা মুখ্য নয়। বাস রুট রেশনালাইজেশনের আওতায় চলাচল করা নগর পরিবহনের বাস বন্ধ হবার বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি তিনি। বলেন, কিভাবে সুন্দরভাবে রুট পরিচালনা করা সম্ভব তা নির্ধারণ করা হবে। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 2021 সালের 26 ডিসেম্বর রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হয় ঢাকা নগর পরিবহনের কার্যক্রম। ঢাকা মহানগরীতে যেখানে পপুলেশনের ডেন্সিটি অনেক বেশি বিশ্বের অন্যান্য দেশের থেকে, এই এত ডেন্সলি পপুলেটেড এলাকায় অল্প জায়গায় অল্প পরিসরে কী করে সুন্দরভাবে যানবাহনগুলো পরিচালনা করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা এখানে বিশেষ কারোর জন্য বিশেষ রুট আমরা বরাদ্দ রাখার বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই না। আমরা সবাই ভাবে যাতে শৃঙ্খলভাবে সুন্দরভাবে
যাত্রী পরিবহন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা আলোচনা করেছি। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। আরজিকর ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় 5 দফা দাবিতে অনড় পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। দাবি উপেক্ষা করে সরকারের পক্ষ থেকে বলা হয় নিঃশর্তভাবে বৈঠকে বসতে হবে দুই পক্ষকে। এমন শর্ত পাল্টা শর্তের কারণে শেষ পর্যন্ত বৈঠক না হওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে বুধবার রাতভর বিক্ষোভ করেন জুনিয়র চিকিৎসকরা। আরো জানাবেন ঈশিতা ব্রহ্ম। আরজিকর কাণ্ড বদলে দিয়েছে কলকাতা শহরের চিরচেনা দৃশ্যপট। নগরীর বিভিন্ন স্থানে এখনও দেয়া ব্যারিকেড। গেল 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে এই শহরে র্যালি হয়েছে 3 শতাধিক। এর মধ্যে বেশিরভাগই মধ্যরাতে নারীদের অংশগ্রহণে রাজপথে বিক্ষোভ। আরজিকর ইস্যুতে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু থেকে রাজ্য সরকারের উদাসীনতার কারণে 1 মাসেরও বেশি সময় পর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন মাত্র 2 জন। ঘটনা তদন্তে কেন্দ্রীয় সরকারের এই গাফিলতির বিরোধিতা করে পুরোটা সময় বিক্ষোভ করে আসছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এই বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বুধবার চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরাম বলছে অন্য কারোর সঙ্গে নয়, বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, যেটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে। বৈঠকে থাকবে তাদের 30 জন প্রতিনিধি। সরকার এই দাবিতে সম্মতি না জানানোয় শেষ পর্যন্ত হয়নি বৈঠক। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন জুনিয়র চিকিৎসকরা। আশা করেছিলাম সরকার থেকে সেই সর্বোচ্চ ভূমিকা পাবো, কিন্তু এখনো অবধি পেলাম না। সে কারণে আন্দোলন গত 32 দিন ধরে চলা আন্দোলনে জনসাধারণ যেভাবে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে তারাও যে আমাদের তাদের সঙ্গে একমত। Tilokmama is a representative of the whole society. She is not alone. এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কোনো ধরনের শর্ত ছাড়া আলোচনায় বসতে হবে জুনিয়র চিকিৎসকদের। তিনি আরও বলেন, এই ঘটনাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে। 1 মাসেরও বেশি সময় ধরে কাজে যোগ না দিয়ে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে বিক্ষোভ করছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। নির্দেশনা অমান্য করেই চলছে বিক্ষোভ। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ করের বিরুদ্ধে জোর তদন্ত ও তাকে বিচারের আওতায় আনা, কলকাতা পুলিশ প্রধান বিনীত গোয়েলের পদত্যাগ ও প্রতিটা সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় থাকায় চলমান এই বিক্ষোভ আর কর্মবিরতি নিয়ে আসছে না কোনো সুরাহা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। সাকিব আল হাসানকে রেখে ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে জয়ী স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে দলে নেই তিনি। তার পরিবর্তে জাকের আলী অনিককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত পাকিস্তান শাইন্সের বিপক্ষে 4 দিনের ম্যাচে করা শতকের পুরস্কার স্বরূপ দলে এই ডান হাতির অন্তর্ভুক্তি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় মণিপুর ছেড়ে আসাম পালালেন রাজ্যের গভর্নর। ইন্টারনেট বন্ধ থাকলেও রাজ্যে শান্তি ফেরাতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে নতুন করে সংঘাত ঠেকাতে গোটা মণিপুরে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। নাফিয়ারমার মনোনয়নের প্রতিবেদনে বিস্তারিত। আবারও নতুন মোড় নিল মণিপুরের জাতিগত সংঘাত। এবার প্রাণভয়ে আসামে পালালেন রাজ্যের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। বুধবার ইম্ফল ছেড়ে গুয়াহাটিতে পৌঁছান তিনি। একদিন আগেই গভর্নরের আবাসস্থল রাজভবনের অভিমুখে পদযাত্রা করে শিক্ষার্থীরা। দাবি ছিল রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্য পুলিশের প্রধানের অপসারণ। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে। সংঘর্ষের কয়েক ঘণ্টা পর 11 ছাত্র প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন গভর্নর।
5 দিনের জন্য ইন্টারনেট বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর আছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে, যদিও এরই মধ্যে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সংঘাত নিরসনের দাবি ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। हम लोग वार के साथ दूं या हम लोग पढ़ाई करूं, क्या करूं? हम इस दोनों में तो कौन सा साइड दूं हम लोग? तो प्लीज गवर्नर, सीएम, रेस्पेक्टेड प्रेसिडेंट एक्सेट्रा, प्लीज इस मणिपुर एक छोटी सी स्टेट में ऐसा हल्ला कर रहे हैं, उसको स्टॉप करने के लिए थोड़ा प्लीज मीन्स तो दे दीजिए और प्लीज स्टॉप करिए। অনির্দিষ্টকালের কারফিউ জারি রয়েছে 3টি জেলা, ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট ও থৌবালে। এতে করে বন্ধ রাখা হয়েছে দোকানপাট। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সড়কে টহল বাড়িয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে রাজ্য সরকার। গেল 3 দিনে আটক করা হয়েছে কমপক্ষে 40 বিক্ষোভকারীকে। বিভিন্ন মোড়ে ব্যারিকেড বসিয়ে সীমিত করা হচ্ছে যান চলাচল। 1 বছরের বেশি সময় ধরে চলা মেইতে ও কুকি সম্প্রদায়ের সংঘাত নতুন মোড় নেয় সেপ্টেম্বরের শুরুতে। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন ও বন্দুক হামলায় কয়েকজন নিহতের পর পাল্টা হামলায় ব্যস্ত 2 সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীরা। 16 মাস ধরে চলা সহিংসতায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ব্যক্তি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।